হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে সিরিজটা শুরু করেছি ডাব্লিউবিসিএস মক টেস্ট, আজকে তার হচ্ছে 4 নম্বর পার্ট। ঠিক আছে, তো আমি প্রত্যেক দিন সন্ধ্যে 7টাতে এই সিরিজটা নিয়ে আসি এবং এক একটা বিষয়ের উপরে তুলি। আমি লাস্ট দিন কি করেছিলাম, মডার্ন হিস্ট্রি থেকে 25টা কোশ্চেন এনেছিলাম। আজকে অ্যানসিয়েন্ট ও মিডিয়াবেল হিস্ট্রি, এখান থেকে 25টা প্রশ্ন এনেছি। অ্যাকচুয়ালি এইভাবেই ডাব্লিউবিসিএসে প্রশ্নগুলো দেওয়া হয় এবং প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এবং যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেগুলোর উপর অ্যানালিসিস করেই আমি এই সিরিজটা বানাচ্ছি। তো প্রতিদিন সন্ধ্যে 7টায় তোমরা জয়েন করবে এবং এখানে তোমরা দেখবে মানে তোমাদের প্র্যাকটিস হবে। আমি শুধুমাত্র উত্তর বলে যাব না, ঠিক আছে, উত্তর ছাড়াও আর কি বাকি যে জিনিসগুলো হয় আর কি, বাকি যে অপশানগুলো আছে সেখান থেকে সম্ভাব্য সমস্ত উত্তরগুলোও কিন্তু আমি বলতে বলতে যাব। প্রশ্ন উত্তর এইভাবে আলোচনা হবে। তো চলো আজকে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সিন্ধু সভ্যতা, যেটাকে আমরা ইংরাজিতে বলি আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বিখ্যাত বন্দর নগরী লোথাল, বলছে বর্তমান ভারতের কোন রাজ্যে আছে? এটা কোথায় আছে? এটা আছে গুজরাট। ঠিক আছে, 1 নম্বর উত্তর হলো। আর একটা প্রশ্ন কিছু বছর আগেই ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতেই এসেছিল যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে বেশি সাইট কোন রাজ্য থেকে বা কোন জায়গা থেকে পাওয়া গেছে, সেটাও কিন্তু গুজরাট হবে। ম্যাক্স সাইট, ঠিক আছে, সব থেকে বেশি সাইট কিন্তু এখানেই পাওয়া গেছে। ঠিক আছে, এখানে দেখো এই আর লোথালটাকে কি বলি আমরা, ডকইয়ার্ড সাইট, তাই না? এখানে লিখিয়ে রেখেছে বিখ্যাত বন্দর নগরী, যেটাকে ইংরাজিতে ডকইয়ার্ড সাইটও বলা হয়। আচ্ছা, এখানে দেখো অপশান আছে রাজস্থান। রাজস্থানে একটা বিখ্যাত সাইট আছে, তার নাম কি? তার নাম হচ্ছে রাখি ঘেরি। ঠিক আছে, রাখি ঘেরি। এটা বাংলায় লিখলে বিভিন্ন লোক বিভিন্ন বানান লেখে, ইংরাজিতে একরকম বানান হয়। যাই হোক, আর সরি মানে আমি ভুল বললাম, রাখি ঘেরিটা কোথায়? রাখি ঘেরিটা রাজস্থানে নয়, রাখি ঘেরিটা হচ্ছে হরিয়ানায়। আমি একটু ভুল বললাম, সরি। ঠিক আছে, রাখি ঘেরিটা কোথায় আছে? রাখি ঘেরিটা হরিয়ানায় আছে। আর রাজস্থানে যেটা আছে কালীবঙ্গাল, ঠিক আছে, কালীবঙ্গাল, যেটাকে ব্ল্যাক বেঙ্গলও বলা হয়। আর একটা প্রশ্ন আছে কর্ষিত জমি কোথায় পাওয়া গেছে, সেটা ওই কালীবঙ্গালই হবে উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কত মণ্ডলে অন্তর্ভুক্ত রয়েছে? এটা কি হবে? ঋগ্বেদের হচ্ছে 3য় মণ্ডলে হচ্ছে কি আছে, গায়ত্রী মন্ত্রটা কিন্তু আছে। আচ্ছা, এখানে দেখো 10ম মণ্ডল, ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষুক্ত বলে একটা জিনিস আছে, তোমরা পড়েছো। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে ব্রহ্মা, সেখানে জাতিভেদ কথার মানে মানে জাতিভেদের মানে পুরো ব্যাপারটা আর কি সেখানে বলা ছিল। ঠিক আছে, ব্রহ্মার আর কি মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, এই সমস্ত থিওরি আর কি সেখানেই কিন্তু দেওয়া ছিল। তো যাই হোক, নেক্সট 3 নম্বর প্রশ্ন কি, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? এটা কি হবে? এটা হচ্ছে পালি ভাষায়। ঠিক আছে, এবং এই ত্রিপিটক কি কি? একটা হচ্ছে বিনয়, সূত্র, অভিধর্ম। এই 3টে হচ্ছে পিটক, যেখান থেকে কি বলা হয়, যেখান থেকে বলা হয়েছে ত্রিপিটক। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে প্রথম জৈন সম্মেলন, ঠিক আছে, ফার্স্ট জৈন সম্মেলন স্থূলভদ্রের নেতৃত্বে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এই হচ্ছে মোটামুটি আমাদের দেশ। মাথায় রাখবে এইটা হয়েছিল ফার্স্ট জৈন সম্মেলন, অর্থাৎ পাটলিপুত্র। আর ঠিক গুজরাটে এখানে হচ্ছে বল্লভী, এটা হচ্ছে দ্বিতীয়। দুটো জৈন সম্মেলন হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথমটা এখানে মনে রাখবে পাটলিপুত্র, তাহলে অপশান সি। আর দ্বিতীয়টা যদি জানতো, সেটা জানতে চাইতো, সেটা হচ্ছে বল্লভী, ঠিক আছে, যেটা হচ্ছে গুজরাটে আছে। ঠিক আছে, দুটোই জৈন সম্মেলন হয়েছিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নন্দবংশের শেষ রাজা কে ছিলেন, যাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসে? আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য নিজে অ্যাকচুয়ালি পরাজিত করেছিল তো অবশ্যই, তার সাথে একজন সাহায্যও করেছিল, ঠিক আছে, যাকে আমরা চাণক্য বলি, যাকে আমরা কৌটিল্য বলি, যাকে আমরা বিষ্ণু শর্মা বলি, বিষ্ণুগুপ্ত বলি, সবাই মানে একই লোক। তিনি কি হচ্ছে, তিনি চন্দ্রগুপ্তকে সহায়তা করছে, যার ফলেই ধননন্দের মতো এক অত শক্তিশালী রাজাকেও কিন্তু হারাতে পারছে। ধননন্দ হচ্ছে মানে নন্দ যে আছে নন্দবংশ, সেই নন্দবংশের সেরা, ঠিক আছে, সেরা রাজা হচ্ছে ধননন্দ, এবং এনার আর্মি প্রচণ্ড শক্ত ছিল, মানে শক্ত মানে শক্তিশালী ছিল। তাকে কিন্তু হারিয়ে দিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, এখান থেকে ধননন্দ বা নন্দবংশের প্রতিষ্ঠাতা কি? নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ। ঠিক আছে, প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ। এবং এটাও বলে দিই, এনাকে কি বলা হতো, একরাট, সর্বক্ষত্রিয় চেতা, তাই না? তার কারণ কি, দ্বিতীয় পরশুরাম, এইগুলো হচ্ছে মহাপদ্ম নন্দের হচ্ছে উপাধি, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। আচ্ছা, যাই হোক,
তো শিশুনাগ বংশের তোমরা সবাই জানো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিল শিশুনাগ, এবং তার পুত্র হচ্ছে কালাশোক, এবং শিশুনাগ বংশেরও শেষ রাজাকে হচ্ছে কালাশোক। এই ইনফরমেশানগুলো তোমাদের জানতে হবে। নেক হচ্ছে অমিত্রা ঘাত, ঠিক আছে, মানে শত্রু হননকারী, মানে শত্রুকে শেষ যে করে। এই উপাধি কোন মৌর্য সম্রাট পেয়েছিল? ঠিক আছে, দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তার পুত্র ছিল বিন্দুসার, ইনি হচ্ছে কি অমিত্রাঘাত, এবং তার পুত্র হচ্ছে দেবনাংপ্রিয় প্রিয়দর্শিদা অশোক, তাই না? তো এই অশোক মানে এই বিন্দুসার, এটা মনে রাখবে হচ্ছে একে কী বলা হয়? অমিত্র ঘাত। আবার সিংহ সেনাও বলা হয়, ঠিক আছে, সিংহ সেনাও বলা হয়। তারপর সেই তোমার ইয়েরা আর কি, কারা হচ্ছে ওই এরা অমিত্র চাটাস বলতো, ঠিক আছে, গ্রিকরা একে অমিত্র চাটাস বলতো, ঠিক আছে, ওই নামটা ইংরাজিতে নাম দেবে উচ্চারণ করলে অনেকটা এরকম হয় অমিত্র চাটাস। যাই হোক, তো এবার হচ্ছে কনিষ্ক রাজত্বকালে কততম বৌদ্ধ সঙ্গীতি কাশ্মীরের অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, এই তোমার মানে টুন্দলবন ছাড়াও কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এখানে আমি পুরোটা বলে দিই, ঠিক আছে, এই পুরো লিস্টটা ধরে আমি বলে দিই। আচ্ছা, প্রথমে কি বলবো? প্রথমে বলবো সাল, ঠিক আছে, তারপরে কি বলবো? তারপরে বলবো স্থান, তারপরে কি বলবো? তা বলছে কার সময়, ঠিক আছে, কার সময়, মানে সময় কাল বললে আরও ভালো হয়। আর তারপরে কি? তারপরে হচ্ছে বলবো হচ্ছে সভাপতি কে ছিল, ঠিক আছে। দেখো, প্রথমে কি মনে রাখবে? 443 সাল, ঠিক আছে, 443 বিসি, ঠিক আছে, তারপর 100 বছর পরে 343 বিসি, 343 কেন বলছি, 483 বিসি, তারপর হচ্ছে কত? তারপর হচ্ছে 383 বিসি, তারপরে 250 বিসি, তারপর হচ্ছে 78 এডি, ঠিক আছে। এই 4টে সালে হয়েছিল, মানে এতে হচ্ছে এক একটা বৌদ্ধ মানে সম্মেলনগুলো হয়েছিল। স্থান কি? স্থান প্রথমটা কি? প্রথমটা হয়েছিল তোমার হচ্ছে আমাদের রাজগৃহ, তারপরে কি? তারপরে হয়েছিল বৈশালী, তারপরে কি? তারপরে ছিল পাটলিপুত্র, তারপরে কি? তারপর হচ্ছে কাশ্মীর বা অনেক সময় অনেক বইতে লেখা থাকে জালান্ধার, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কি কাশ্মীর বলেছে, তাহলে অপশান কি হবে? দেখো, তার মানে 4 নম্বর, এটা তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে কাশ্মীরে কোনটা হয়েছিল? তাহলে অপশান সি হয়ে গেল উত্তর। তাহলে সবকটাই তোমাকে মনে রাখতে হবে, কোনটা কখন পরীক্ষায় দিয়ে দেয় কোনো ঠিক নেই। আচ্ছা, কার সময়কাল, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। প্রথমটা কী হয়েছিল? প্রথমটা হয়েছিল অজাতশত্রুর সময়কালে প্রথমটা হয়েছিল। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে আমাদের হচ্ছে কালাশোক, তারপরেরটা অশোক, তারপরেরটা হচ্ছে কনিষ্ক, ঠিক আছে। আচ্ছা, সভাপতি যদি আসে, প্রথমটা হচ্ছে মহাকাশ্যপ, তারপর হচ্ছে সভাকামী, ঠিক আছে, তারপর হচ্ছে বসুমিত্র তিস্য, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে একটু মনে রাখবে পরপর মহাকাশ্যপ, সভাকামী, মঙ্গলীপুত্র তিস্য, এটা হবে তিস্য, আর এটা হবে তোমার হচ্ছে বসুমিত্র, ঠিক আছে। মহাকাশ্যপ, সভাকামী, তিস্য, বসুমিত্র, ঠিক আছে। এইগুলো হচ্ছে পুরো ছকটা মুখস্থ রাখবে, কারণ পুরো ছকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষায় দেখেছো তো এইটাই কেমনভাবে দিয়ে দিল, ঠিক আছে। তো এইগুলো আমাদের জানতে হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে গুপ্ত যুগের বিখ্যাত কবি হরিসেন কোন গুপ্ত সাম্রাজ্যের সভাকবি ছিলেন এবং তার রচিত প্রশস্তি কোনটি? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্ত, এবং সেটার বিখ্যাত হচ্ছে কি এলাহাবাদ প্রশস্তি, বিভিন্ন পরীক্ষায় আসে, তাই না? আচ্ছা, এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হতো? শকারি, তাই না, শকদেরকে উচ্ছেদ করেছিল বলে। স্কন্দগুপ্তকে কি বলা হয়? স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী রাজা। তার কারণ কি? তার কারণ হচ্ছে উনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন এবং তার রচিত গ্রন্থ কোনটি? দেখো, এটা কি হবে? হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিল হিউয়েন সাং এবং লিখেছিল সি ইউ কি, তাই না? সি ইউ কি মানে হচ্ছে পশ্চিমী দেশগুলোর বিবরণ, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেহেতু উনি চাইনিজ মানুষ ছিলেন, তো তার পশ্চিমে আমরা আছি, সুতরাং উনি বইটার নাম লিখেছিলেন সি ইউ কি। এটা তো তোমরা জানো, পরীক্ষার জন্য সর্বদাই ইম্পর্ট্যান্ট। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পাল বংশের রাজা
বিখ্যাত বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কে? দেখো কি কি অপশান আছে। গোপাল, গোপাল হচ্ছে কি পাল বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ধর্মপাল, ধর্মপালই হবে এটার উত্তর। এছাড়াও ওদন্তপুরী, ওদন্তপুরীও কিন্তু ইনি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট আছে কি, নেক্সট আছে হচ্ছে দেবপাল, দেবপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। আচ্ছা এখানে আমি বলি, এখানে না কোনো দিন যদি কোনো পরীক্ষায় চলে আসে যে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, আর অপশানে যদি ধর্মপাল থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি 90% মানুষ ধর্মপালই লিখবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কী হবে, দেবপাল। আর কি আছে, মহিপাল, এবং মহিপাল দ্বিতীয়, তোমরা সবাই জানো পাল বংশকে পরে রিভাইভ করেছিল কিন্তু ইনি, বুঝতে পারলে? তো পাল বংশের প্রত্যেকটা রাজা সম্পর্কে তোমাদের জানতে হবে, ঠিক আছে, দু এক লাইন করে হলেও জানতে হবে। নেক্সট বলছে আকবররা কত সালে, এই আরবরা কত সালে সিন্ধু দেশ জয় করেছিল এবং তখন সিন্ধুর রাজা কে ছিল? এটা কি হবে, আরবদের প্রথম সিন্ধু জয় হচ্ছে 712 খ্রিস্টাব্দে, এবং সিন্ধুর রাজা কে ছিল, দাহির। এবং আরব এনারা যে অ্যাটাক করেছিল সে কে, সে ছিল হচ্ছে কাসিম, কাসিম অ্যাটাক করেছিল এবং সিন্ধু দেশ জয় করেছিল, ঠিক আছে। এখানে দেখো তোমাদের আছে 1191, এখানে কী হয়েছিল, এখানে হয়েছিল আমাদের হচ্ছে তেহরাইনের যুদ্ধ, তাই না? পৃথ্বীরাজ চৌহান ভার্সেস মোহাম্মদ ঘুরি, ওটা আমি ডিটেলে পরে আসছি। দেখো এখানেই কোশ্চেনটা দিয়েছি আমি, ওই জন্যই ওখানে বললাম না আর কি। তেহরাইনের যুদ্ধ বা বাংলায় যেটা তরাইনের যুদ্ধ বলে, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করেছিল, ঠিক আছে, দ্বিতীয় যুদ্ধে। আমি বলে দিই তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল। আচ্ছা আমি পুরো ডিটেলে বলে দেবো জিনিসটা। আচ্ছা চলো, প্রথমে আমরা ভারতবর্ষে যে মুসলিম আক্রমণ যদি বলা হয়, তাহলে প্রথমে আরব আক্রমণ হয়েছিল, তারপরে হয়েছিল আরবরা করেছিল, তারপরে করেছিল তুর্কিরা, ঠিক আছে, তুর্কিরা করেছিল। আরবের সিন্ধু জয় 712 খ্রিস্টাব্দ, সেটা নিয়ে আমি সবটাই বলে দিলাম। এবং তুর্কিদের মধ্যে দুটো ভাগ ছিল, একটা ছিল কি, একটা ছিল হচ্ছে গজনী, ঠিক আছে, একটা ছিল কি, একটা ছিল গজনী। গজনীদের মধ্যে প্রথম যে রাজা ছিল, যে গজনীর প্রতিষ্ঠা করেছিল, তার নাম হচ্ছে আলিপ্তগিন, ঠিক আছে, আলিপ্তগিন। তার ছেলে হচ্ছে সবুক্ত, সবুক্তগিন। তিনি কি করেছিল, তিনি হচ্ছে প্রথম ভারতবর্ষ অ্যাটাক করেছিল, এবং তার সন্তান হচ্ছে মামুদ, যে ভারতবর্ষ কি হচ্ছে 17 বার অ্যাটাক করেছিল, সোমনাথ টেম্পল ধ্বংস করেছিল, লুটে নিয়ে চলে গেছিল, ঠিক আছে। আর তুর্কিদের আরেকটা ব্রাঞ্চ ছিল, সেটা কি, সেটা হচ্ছে ঘুরি। এই ঘুরিদের মধ্যে যে ছিল, তার নাম কি, তার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি দুটো যুদ্ধ লড়েছিল, ঠিক আছে। কত, 1191 সালে একটা, 1192 সালে একটা। 1191 সালে কি, সেটা হচ্ছে তরাইনের ফার্স্ট যুদ্ধ, ঠিক আছে, তরাইনের ফার্স্ট যুদ্ধ, ঠিক আছে। কার কার মধ্যে, ঘুরি ভার্সেস তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। এখানে কি হচ্ছে, আমাদের পৃথ্বীরাজ চৌহান হচ্ছে, ভারতবর্ষের পৃথ্বীরাজ চৌহান জিতে যাচ্ছে, ঠিক আছে। এবং তার পরের বছর আবার কী হচ্ছে, আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে, এবং এখানেও একই, ঘুরি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান, এবং পৃথ্বীরাজ চৌহান এবারে হেরে যাচ্ছে, শুধু তাই নয় ঘুরি তাকে হত্যাও করে দিচ্ছে, এবং এইভাবেই কিন্তু এই জায়গাটা দখল করেছিল মোহাম্মদ ঘুরি। তো এই পুরো ডিটেলটা তোমাদের জানতে হবে, এবং তাহলে এখানে অনুযায়ী অপশানটা কী হচ্ছে, কাকে পরাজিত করছে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, অপশান সি। নেক্সট 13 প্রশ্নটা কী বলছে, দিল্লির সুলতানি সাম্রাজ্যের কোন শাসককে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? আচ্ছা, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এটা দেখবে কিছু কিছু বইয়েতে দেখবে কুতুবুদ্দিন আইবক লেখা আছে, কিছু কিছু বইয়েতে আছে ইলতুৎমিশ। আমি ইলতুৎমিশ দিয়েই যাব, ঠিক আছে, তার কারণ দাস বংশের প্রতিষ্ঠাতা তো আইবক, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তোমরা সবাই জানো 1206 খ্রিস্টাব্দে আইবক প্রতিষ্ঠা করে, এবং ইনি ঘুরির একজন দাসী ছিলেন। এবং এই কুতুবুদ্দিন আইবক নিয়ে বিখ্যাত বিখ্যাত কিছু কিছু প্রশ্ন হয়, যেমন কুয়াতুল ইসলাম মসজিদ কে করেছিল দিল্লিতে, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। আড়াই দিন কা ঝোবড়া, যেটা রাজস্থানের আছে, সেটা কে করেছিল, সেটাও কুতুবুদ্দিন আইবক। লাক বক্স বলা হতো এনাকে। আর কি, ইনি হচ্ছে ঘোড়ার পিঠে যে চৌগান খেলা, ঠিক আছে, সেই খেলা পড়ে গিয়ে ইনি মারা যায়, ঠিক আছে। এত কিছু উনি করেছিল, কিন্তু মারা যাওয়ার পরে যেটা হয়েছিল, এই যে ইলতুৎমিশ, ঠিক আছে, ইনি কিন্তু হচ্ছে কি এই বাঁচিয়েছিল, ঠিক আছে। তার কারণ তোমরা জানো সিন্ধু প্রদেশ জয়, ঠিক আছে, তারপরে হচ্ছে ওখানে তরাইনের তৃতীয় যুদ্ধ ঘটানো, প্রত্যেকে একে অ্যাটাক করেছিল, ঠিক আছে। শুধু তাই নয়, জালালউদ্দিন মঙ্গোবারণী যখন এই মানে দিল্লিতে এনার কাছে আশ্রয় নিতে আসে, ইনি কিন্তু বুদ্ধিমত্তার সহিত ওনাকে আশ্রয় দেননি, এবং না দেওয়াতে কি হয়েছিল, না দেওয়াতে হচ্ছে উনি যথারীতি মানে সেই মানে কি বলবো,
আমাদের হচ্ছে ওই বলো না ওই মঙ্গল নেতা, আমি নামটা এত কমন নাম যে ভুলে যাচ্ছি, একটা নাম তো হচ্ছে তৈমুল্লং আর একটা হচ্ছে কি চেঙ্গিস খাঁ। এই চেঙ্গিস খাঁ আক্রমণ করেছিল, এই ইলতুৎমিশ কী করেছিল, ওই জালালউদ্দিন মঙ্গোবানরকে যেহেতু আশ্রয় দেয়নি তাই জন্য চেঙ্গিস খাঁকে কিন্তু ডচ করেছিল ওই সময়, এই জন্যই কিন্তু এই দাসবংশ থেকে গেছিলো। সুতরাং এনাকেই হচ্ছে কি প্রকৃত দাসবংশের প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে দিল্লির কোন সুলতানের দরবারে সিজদা এবং পাইবস, ঠিক আছে, এই প্রথা কে চালু করেছিল? এটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, গিয়াসউদ্দিন বলবন অনেক কিছুই করেছিল, যেমন একটা হচ্ছে নওরোজ উৎসব। ঠিক আছে, নাওরোজ উৎসব, এই নাওরোজ উৎসব মানে হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে উনি চালু করেছিল। 40 চক্র যেটা প্রতিষ্ঠা করেছিল কি, 40 চক্র করেছিল হচ্ছে এই ইলতুৎমিশ। ঠিক আছে, একটা মন্ত্রীদের মধ্যে একটা 40 জনের একটা মানে আর কি গ্রুপ আর কি, সেই 40 চক্ররই মেম্বার ছিল কে, মেম্বার ছিল হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। আর নিজেই এই 40 চক্র ধ্বংস করে দিয়েছিল কি গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, গিয়াসউদ্দিন বলবন নিয়ে 4টে ইংরাজি কথা মনে রাখবে। ঠিক আছে, এনার একটা পলিসি ছিল, তার নাম কি, তার নাম হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, ব্লাড এবং আয়রন পলিসি। ঠিক আছে, আর এর থিওরি যেটা ছিল সেটা থিওরি অফ কিনশিপ কার পলিসি, এই হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, নেক্সট নিজেকে কি বলতো, নিজেকে দেখো মুসলিম ধর্মে কেউ নিজেকে ভগবান বলতে পারে না। ঠিক আছে, কারণ মুসলিম ধর্মে আর কি হায়েস্ট যে ভগবানের যে পোস্ট আর কি, সেটা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউ ভগবান হতেই পারে না। ঠিক আছে, কেউ দাবি করতে পারে না নিজেকে ভগবান, বা অন্য কোনো কেউ মানে এটা দাবি করতে পারে না, তা ইনিও পারবে না। তাহলে ভগবান দাবি যেহেতু করতে পারবে না, তাহলে ভগবানের ছায়া দাবি করে থাকবে, নিজেকে শ্যাডো অফ গড বলতো। ঠিক আছে, শ্যাডো অফ গড, যেহেতু নিজেকে ভগবান দাবি করতে পারছে না তাই জন্য ভগবানের ছায়া দাবি করতো, বুঝতে পারলে? এগুলো মানে একটা নার্সিসিস্ট মেন্টালিটি, বুঝলে তো, আপনিজ ভগবান হ্যাঁ, নিজেকে ভগবান মানা। ঠিক আছে, এগুলো হচ্ছে অনেকটা সেই ইংরেজিতে বলে নার্সিসিস্ট মেন্টালিটি। একটা সময় যখন পাওয়ার ভয়ঙ্কর লেভেলে নিজের কাছে চলে আসে, তখন মানুষের মেন্টালিটি আস্তে আস্তে এই জায়গায় চলে যায় যে নিজেকে ভগবান ভাবা। এবার যেহেতু ধর্মমত ভগবান ভাবতে দিচ্ছে না, তাই জন্য ভগবানের ছায়া ভেবে নিচ্ছে নিজেকে। আচ্ছা, আর একটা আছে ডিভাইন রাইট অফ কিং, এই 4টে ইংরাজি টার্ম হচ্ছে বলবনদের সাথে যায়, এগুলো হচ্ছে মাথায় রাখবে। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় কোন রাজবংশের অন্তর্গত ছিল? এটা কি হবে, দেখো সঙ্গম, শালুক, তুলুপ, আরবিডু, এই সবকটাই হচ্ছে বিজয়নগরের মানে এক একটা রাজবংশ। ঠিক আছে, এবং তোমরা দেখবে যখন হচ্ছে মানে পাগলা রাজা, ঠিক আছে, পাগলা রাজা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, তাই না? এই মোহাম্মদ বিন তুগলকের সময় কী হয়েছিল, আমাদের বাংলা স্বাধীন হয়ে গেছিলো। ঠিক আছে, বিজয়নগর, বাহমনি সব কিন্তু স্বাধীন হয়ে গেছিলো। বিজয়নগর স্বাধীন হয়েছিল কত সালে? বিজয়নগর স্বাধীন হয়েছিল 1336 সালে, এগুলো মনে রাখতেই হবে। এবং এর সাথে এই যে সবথেকে বিখ্যাত যে বংশটা, সেটা কি, যেখানে কৃষ্ণদেব রায় জন্মেছিল, সেটা কি, সেটা হচ্ছে তুলুপ বংশ। এই কৃষ্ণদেব রায় নিয়ে 2-4টে ইনফরমেশান তোমাকে আরও জানতে হবে। যেমন হচ্ছে এই বংশের শ্রেষ্ঠ রাজা 1 নম্বর, এনার রাজসভায় যেটা ছিল সেটা হচ্ছে অষ্টদিগ্গজ। আর কি, এনার একটা বই হচ্ছে, সেই বইটার নাম কি, অমুক্ত মাল্যদা। ঠিক আছে, অমুক্ত মাল্যদা হচ্ছে এনার বিখ্যাত বই, পরীক্ষায় বহুবার এসছে। নেক্সট, দিল্লির কোন সুলতান কৃষিকাজের উন্নতির জন্য দেওয়ান-ই-কোহি নামে একটি পৃথক কৃষি বিভাগ হচ্ছে তৈরি করেছিল? এটা কে হবে? এটা হবে আমাদের পাগলা রাজা, সেটার নাম কি, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, এই পাগলা রাজা, একে কে বলেছিল পাগলা রাজা? এলফিনস্টোন বলেছিল একে পাগলা রাজা। কেন বলেছিল? 3টে পাগলামি করেছিল। এক, দিল্লি থেকে রাজধানী সাউথের দৌলতাবাদে নিয়ে চলে গেছিল। ঠিক আছে, তারপরে কিছু বছর পরে আবার মনে হয়েছে না, আবার দিল্লিতে নিয়ে চলে এসেছে, তাতে বহু মানুষের প্রাণ গেছে। যে দোয়াব অঞ্চল আছে, সেই দোয়াব অঞ্চলে হঠাৎ করে ট্যাক্স বৃদ্ধি করে দেওয়া, এবং সেখানে চাষবাস হচ্ছে না ঠিকঠাকভাবে, মানে পরিবেশের অবস্থা ভালো নয়, সেই সময় ট্যাক্স বৃদ্ধি করে দেওয়া। আর কি, কারেন্সি, উনি কি করেছিল,
কারেন্সি হচ্ছে এই যে মানে মানে উনি তামার কারেন্সি ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে, এবং সোনার কারেন্সি এবং তামার কারেন্সির ভ্যালুয়েশন সেম রেখেছিল, যার জন্য রাজকোষে কী হয়েছিল, তামার কারেন্সি জালিয়াত যারা আর কি তামার কারেন্সি ভরিয়ে দিয়েছিল, সোনা নিয়ে বেরিয়ে চলে গেছে। তো এই সমস্ত পাগলামির জন্যেই কিন্তু পাগলা রাজা বলেছিল এলফিস রোড। এবার অদ্ভুতভাবে দেখো, এই তুগলক বংশের শ্রেষ্ঠ রাজাও কিন্তু মোহাম্মদ বিন তুগলক, বুঝতে পারলে, পাগলা হলেও কী হবে, শ্রেষ্ঠ রাজা। এবং তোমাদের এই যে প্রত্যেকটা বংশ, মুসলিম বংশ কী কী আছে, প্রথম যে মুসলিম বংশ সেটা হচ্ছে দাস, তারপর খলজি, তারপরে হচ্ছে তুগলক, তারপর হচ্ছে সৈয়দ, তারপর হচ্ছে লোদি, তাই তো এত কটা বংশ আছে। তো এর মধ্যে সব থেকে লং টাইম যে বংশটা চলেছিল সেটা কিন্তু তুগলক বংশই লং টাইম চলেছিল, পাগলারাই বেশি দিন চালিয়েছিল। আর খলজি নামেতে বিশাল কিছু, কিন্তু খলজি সব থেকে শর্ট টাইম চালিয়েছিল, এগুলোও পরীক্ষায় আসে। নেক্সট বলছে প্রথম পানিপথের যুদ্ধ, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ কত সালে এবং কাদের মধ্যে সংগঠিত হয়, ঠিক আছে। দেখো, এই পানিপথের যুদ্ধ হচ্ছে একটা জাংশন পয়েন্ট, তুগলক বংশ দিল্লির সুলতানি বংশ চলছিল, এখানে পানিপথের যুদ্ধ হবে এবং তারপরে দিল্লি মুঘল বংশ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সুলতান এবং মোগল এদের মধ্যে কে দাঁড়িয়ে আছে, পানিপথের যুদ্ধ, ঠিক আছে। এবং বলে রাখি, ইব্রাহিম লোদি বলে যে হচ্ছে লোদি বংশের শেষ রাজা ছিল, সে ছিল প্রচণ্ড অত্যাচারী, তাই জন্য দৌলত খাঁ লোদি এবং আলম খাঁ লোদি এরা দুজনে কী করেছিল, এরা দুজনে বাবরকে ডেকে পাঠিয়েছিল, ডেকে পাঠিয়ে বলে মার বেটাকে, ঠিক আছে। এখন বাবর কামান নিয়ে চলে এসছে, বাবর যেই কামান নিয়ে চলে এসছে এবং ইব্রাহিম লোদি এর তো বিশাল বড় আর্মি, এ ভাবছে কে বাবর ঝাবর বলে গেছে একদম সোজা পানিপথে, একদম হরিয়ানার কাছে যে পানিপথ সামনে দাঁড়িয়ে গেছে, বাবর কামান এনেছে, ধূপ করে মেরেছে, কামান লেগে মরে গেছে, ঠিক আছে। আমি মজা করলাম, যাই হোক, কেন বললাম এই কথাটা, তার কারণ হচ্ছে ইব্রাহিম লোদি একমাত্র শাসক এই এই বংশের আর কি, যে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে। এই পরীক্ষা এই জিনিসটা আসে, এইভাবে মনে রাখবে। এবং এটা পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে, ঠিক আছে, উত্তর হয়ে গেল। নেক্সট 1556 সাল, এখানে কি হয়েছিল, এখানে হয়েছিল পানিপথের সেকেন্ড যুদ্ধ, ঠিক আছে, পানিপথের সেকেন্ড যুদ্ধ কার কার মধ্যে, আকবর এবং হিমু। এবং আকবর তখন ছোট ছিল, বেসিক্যালি ও আর কি যুদ্ধ করবে, আকবরের হয়ে যুদ্ধ করেছিল আকবরের যে সেনাপতি, বেসিক্যালি আকবরের সেনাপতি বলার থেকেও ভালো, আকবরের যে বাবা ছিল হুমায়ুন, তার সেনাপতি, হুমায়ুন ততদিনে মারা গেছে, কিন্তু তার যে মেন সেনাপতি ছিল বৈরাম খাঁ, আকবরের হয়ে পুরো লড়াইটা লড়েছিল কিন্তু বৈরাম খাঁ, ঠিক আছে। তখনকার দিনে উনি কাটাপ্পা ছিল বৈরাম খাঁ, ওই বৈরাম খাঁ না থাকলে এখানেই হচ্ছে শেষ হয়ে যেত, ঠিক আছে। যাই হোক, এবং তারপরে দেখো 1661 সাল আছে, এখানে মারাঠা এবং আফগানদের মধ্যে কী হচ্ছে, পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে। এই পানিপথের তিনটা যুদ্ধ মনে রাখবে। আর এখানে 1527 সালে বাবর আর রানা সাং আছে, এটা হচ্ছে খানুয়ার যুদ্ধ, খানুয়ার যুদ্ধ এই সালে এবং এই তারিখে হয়। নেক্সট, দিল্লির পুরানো কিল্লা কার রাজত্বকালে হয়, আকবরের রাজত্বকালে হয়, ঠিক আছে। আকবরের রাজত্বকালে কি কি হয়েছিল, দেখো 5 মহল হয়েছিল, ঠিক আছে, 5 মহল মনে রাখবে, ঠিক আছে। বুলান দরওয়াজা, ঠিক আছে, না সরি, আমি ভুল বলছি, আচ্ছা পুরনো কিল্লা, ঠিক আছে, পুরানো কিল্লা তো হয়েছে, তারপর ওই ওই কুহা কোকিল কুহা এই টাইপের জিনিসগুলো যখন পাবে সেটা হচ্ছে আকবর পাবে, ঠিক আছে। আমি ওটা ভুল বলছিলাম সেটা, ঠিক আছে, এর আগে যেটা বলছিলাম সেটা ভুল বলছিলাম। যাই হোক, তো এখান থেকে আর কিছু অন্য ইনফরমেশান আমি দিয়ে দিই। দেখো, এই যে মুঘল যারা আছে, ধরো বাবার হলো আবার জ্বর, তাই না, বাবর, হুমায়ুন, আমি অন্য ইনফরমেশান দিয়ে দিচ্ছি, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, বাবা সব যেন সে তৃণমূলের ক্যান্ডিডেট, ঔরঙ্গজেব, তাই না, বাবর তো বাবরি মসজিদ হচ্ছে, হুমায়ুন কবির তো আছে, আকবরও পাওয়া যাবে, জাহাঙ্গীর, শাহজাহান সব তৃণমূলে দেখো ক্যান্ডিডেট ছিল। যাই হোক, তো বাবর, আচ্ছা বাবরের কবর কোথায় ছিল, বাবরের কবর হচ্ছে আরামবাগে, এগুলো আসে, আরামবাগ যেটা বর্তমানে কাবুলে বাবরের কবর আছে। হুমায়ুনের কবর হচ্ছে হুমায়ুন টম আছে দিল্লিতে, ঠিক আছে। আকবরের হচ্ছে কি সেকেন্দ্রা, জাহাঙ্গীরের লাহোর, এইটা একবার একটা পরীক্ষা এসেছিল যে কোন মুঘল সম্রাটের কবরস্থান হচ্ছে পাকিস্তানে আছে, ঠিক আছে। শাহজাহান তো তোমরা সবাই জানো আগ্রা কিন্তু উত্তরপ্রদেশ, হ্যাঁ, দিল্লিতে নয়, আগ্রা। এবং এখানে তোমরা সবাই জানো তাজমহল। এবং ঔরঙ্গজেবের হচ্ছে কোথায়, ওর নামের ওখানেই আছে ঔরঙ্গাবাদ, ঠিক আছে, ঔরঙ্গাবাদ। এবার দেখো, এই যে দিল্লি টম না,
এটাই হচ্ছে অরিজিনাল। এটা দেখে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে হচ্ছে তোমার তাজমহল। শাহজাহানের যেটা তাজমহল, এটা দিল্লির টম দেখেই কিন্তু তৈরি হয়েছিল, বুঝলে, হুমায়ুন টম দেখেই কিন্তু তৈরি হয়েছিল। এবার তুমি বলবে তাহলে হুমায়ুন টমটার থেকে এটাও কি অত সুন্দর দেখতে? অ্যাকচুয়ালি হুমায়ুন টম অ্যাকচুয়ালি এই যে মানে তাজমহলটা এত সুন্দর কেন, তার কারণ এতে শ্বেত পাথর ব্যবহার করা হয়েছে কিন্তু ডিজাইনটা সেম, ঠিক আছে, বড় জায়গা জুড়ে হয়েছে। আবার এই তাজমহল থেকে যেটা ঔরঙ্গজেব যেটা করেছিল সেটা হচ্ছে ঔরঙ্গাবাদে, সেটা হচ্ছে কি ওটাও হচ্ছে একটা তাজমহল মতো করেছিল, ঠিক আছে, কিন্তু ওটা বলা হয় যে হিন্দিতে বলা হচ্ছে ভাদ্দি নকল, ঠিক আছে, বিশ্রী নকল হচ্ছে ওইটা, কালো রঙের করেছিল, অতটা খুব সুন্দর হয়নি। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মুঘল সম্রাট আকবর কত সালে মনসবদারি প্রথা প্রবর্তন করে? ঠিক আছে, বহুবার প্রশ্নটা এসছে, মনসবদার, ঠিক আছে, পদমর্যাদা, এটা কত সালে? 1575 সালে হচ্ছে, মানে এটা হচ্ছে আকবর করে, ঠিক আছে। এবং এখানে দেখো 1582 অপশানে আছে। আচ্ছা, 1582 সালে কী হয়েছিল? আকবর একটা নতুন ধর্মমত এনেছিল। আকবর একটা নতুন ধর্মমত এনেছিল, সেটাকে কি বলছে? সেটাকে বলছে দিন ই ইলাহি। এটা মনে হয় দয় দীর্ঘই হবে, দিন ই ইলাহি, ঠিক আছে। এই ধর্মমতটা এনেছিল এবং এটা 1582 সালে হচ্ছে আকবর প্রবর্তন করেছিল। এবং বীরবল সর্বপ্রথম এটা নিয়েছিল, বীরবল সর্বপ্রথম এই ধর্মমত নিয়েছিল। যাই হোক, 1556 সাল আছে, মানে তোমরা সবাই দেখলে যে সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়েছিল আকবর তথা বৈরাম খাঁর সাথে হিমুর। নেক্সট 1601, এটাও বলে দিই, আশিরগড়, ঠিক আছে, আশিরগড়ের যুদ্ধ। এই আশিরগড়ের যুদ্ধই হচ্ছে আকবরের জীবনের শেষ যুদ্ধ। নেক্সট 20 নাম্বার বলছে শিখদের যে পঞ্চম গুরু, গুরু অর্জুন, তাকে কোন মুঘল সম্রাট মৃত্যুদণ্ড দিয়েছিল? আচ্ছা, এটা কে হবে? এটা হবে আমাদের হচ্ছে জাহাঙ্গীর, তাই না? জাহাঙ্গীর হচ্ছে এই শিখ গুরুকে মানে মানে হত্যার আদেশ দিয়েছিল। তার কারণ কি? জাহাঙ্গীরের যে পুত্র ছিল, সেই পুত্র হচ্ছে খুররাম। এই খুররাম কি করতো? এই খুররাম হচ্ছে জাহাঙ্গীরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এবং যখন জাহাঙ্গীর তাকে আর কি খুঁজছে, মানে মারার জন্যই খুঁজছে আর কি, তখন এই কী হচ্ছে, তখন গুরু অর্জুন দেব কী করছে? অর্জুন দেব তাকে আশ্রয় দিচ্ছে। এই অপরাধেই জাহাঙ্গীর কী করছে? অর্জুন দেবকে কিন্তু হত্যা করার আদেশ দিচ্ছে। এবং শুধু তাই নয়, নবম শিখ গুরু, যাকে আমরা তেগ বাহাদুর বলবো, তেগ বাহাদুর, এই তেগ বাহাদুর, নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল কে? ঔরঙ্গজেব। বলে রাখি, আকবর গুরু রামদাসকে অমৃতসরের কাছে একটা জলাশয় দেয়, যেটাকে গুরু অর্জুন কি করছে, সেটাকে একটা মানে করছে, যেটা হচ্ছে ওই মানে জলাধার কেন বলছি, গুরু আকবর কি হচ্ছে, রামদাসকে অমৃতসরের কাছে একটা জায়গা দেয়, ঠিক আছে, বিস্তর একটা জায়গা দেয়। সেই জায়গাতেই কী হচ্ছে, গুরু অর্জুনদেব যে মন্দিরটা তৈরি করে সেটাই হচ্ছে অমৃতসরের গোল্ডেন টেম্পল, ঠিক আছে। এবং এত দূর অবধি দেখো সম্পর্ক খুব ভালোই ছিল, তারপরে আস্তে আস্তে সম্পর্ক খারাপ হয়, মানে এমন খারাপ জায়গায় চলে যায় যে, এবং পরবর্তীকালে শুধু এখান থেকে নয়, এর পরবর্তীতেও দেখবে যখন হচ্ছে তোমার ওই ইতিহাসে যখন 47 পার্টিশন ওই পাঞ্জাব ওই সমস্ত অঞ্চলে প্রচুর আর কি হত্যালীলা চলেছে, ঠিক আছে। এই যে মানে শিখ ভার্সেস মুসলিম কমিউনিটির মধ্যে কিন্তু তখন থেকে আর কি ঝামেলা শুরু হয়েছে এবং সেটা বহুদিন পর্যন্ত কিন্তু চলছিল। যাই হোক, শিবাজি মহারাজের যে মন্ত্রী পরিষদ বা হচ্ছে অষ্টপ্রধান নামে পরিচিত, সেখানে প্রধানমন্ত্রীর পদ থেকে কী বলা হতো? তোমরা সবাই যে সিনেমাটা দেখেছিল বাজিরাও মাস্তানি, তাকে কি বলা হতো? তাকে পেশোয়া বলা হতো, তাই না? পেশোয়া বাজিরাও মাস্তানি, সেই সিনেমা ছিল না, বিখ্যাত সিনেমা, দীপিকা পাডুকোন আর দীপিকা পাডুকোনের হাজব্যান্ড রণবীর সিং, তাই না? তো দেখো, পেশোয়া মানে হচ্ছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে, পেশোয়া মানে প্রাইম মিনিস্টার। এই বাজিরাও যে মাস্তানি, আমরা তাকে বলি বাজি রাও ওয়ান, ঠিক আছে, বাজিরাও ওয়ান। তার বাবা ছিল হচ্ছে বালাজি বিশ্বনাথ, বালাজি বিশ্বনাথ, ইনি হচ্ছে ফার্স্ট পেশোয়া, ঠিক আছে, প্রথম পেশোয়া। তারই সন্তান হচ্ছে বাজিরাও হচ্ছে ওয়ান। তোমরা যদি বাজিরাও মাস্তানি সিনেমাটা দেখো, সেখানে একটা দৃশ্য দেখবে, বাজিরাও যখন অনেক ছোট আর কি, তখন মানে যে আর কি মহারাজ, তার সামনে দেখবে বাজিরাও পরীক্ষা দিতে এসেছিল, ঠিক আছে। সেখানে যখন পরীক্ষা দেয় দেখবে একটা তীর নিয়ে দেখবে মেরেছিল, একটা হচ্ছে পালক রেখে দিয়েছিল, পালকটাকে কেটে দিয়েছিল, এরকম সিন আছে।
সেখানে দেখবে ও যখন সব মানে কথাটা বলবে তখন বলবে ম্যা বালাজি বিশ্বনাথ কি পুত্র, ঠিক আছে, এইরকমভাবে কথাটা শুরু করবে, ঠিক আছে। বেসিক্যালি বালাজি বিশ্বনাথের ছেলে, এনার নাম খুব ছিল, এনারই পুত্র হচ্ছে বাজিরাও ওয়ান, ঠিক আছে। তাহলে প্রথম প্রাইম মিনিস্টার বা প্রথম পেশোয়া এটাও পরীক্ষা আসে, এবং সর্বশ্রেষ্ঠ পেশোয়া বাজিরাও ওয়ান। বাজিরাও মানে মানে বলতে ইচ্ছা করে এগুলো, বুঝলে তো। 1720 থেকে 1740 এই 20 বছর উনি সিংহাসনে বসেছিল, 40টা মতো যুদ্ধ লড়েছে, ঠিক আছে। 40টা মতো, মানে প্রতি 6 মাস অন্তর অন্তর অ্যাভারেজে একটা করে যুদ্ধ। এবং ভারতবর্ষের ইতিহাসে এরকম রাজা খুব কম আছে, ইনি একটা যুদ্ধও হারেনি, ঠিক আছে। এই বাজিরাও, এখান থেকে একটা প্রশ্ন আসে, হিন্দু পাতশাহী এটা কার? এটা হচ্ছে বাজিরাও ওয়ানের, ঠিক আছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী তুজুক ই জাহাঙ্গীরি ফার্সি ভাষায় রচনা করেছিলেন? এটা কি হবে? এটা হবে জাহাঙ্গীর। লাস্ট টাইম যখন কলকাতা পুলিশের এসআই আসে পরীক্ষা, সেখানে একটা খুব সুন্দর কোশ্চেন করেছিল, বলেছিল যে কোন দুই মুঘল সম্রাট নিজের আত্মজীবনী নিজে লেখে, ঠিক আছে। সেখানে অপশান ছিল কে কে, একটা ছিল বাবর টাবর, এরম ছিল। উত্তর কী হবে? উত্তর বাবরই হবে, বাবর এবং জাহাঙ্গীর। বাবর লিখেছিল বাবর নামা, ঠিক আছে। আর এটা এটা কী ভাষায় লিখেছিল? বাবর এটা তুর্কি ভাষায় লিখেছিল। আর জাহাঙ্গীর লিখেছিল তুজুক ই জাহাঙ্গীরি, ঠিক আছে। এটাও জাহাঙ্গীর নিজে লিখেছিল। এনারা দুজনেই হচ্ছে নিজের আত্মজীবনী লিখেছিল, এটা কলকাতা পুলিশে এসেছিল। আচ্ছা, বাবর তো হলো, চলো হুমায়ুন, চলো হুমায়ুনের যে আত্মজীবনী হুমায়ুন নামা, সেটা কে লিখেছে? সেটা লিখেছিল হুমায়ুনের বোন গুল বদন বেগম, ঠিক আছে। তারপর আকবর, আকবর তো নিজে পড়াশোনা জানতো না, ঠিক আছে। আকবর তো আত্মজীবনী ওইভাবে লিখতে পারবে না। আকবরের আত্মজীবনী আকবর নামাই বলি, ঠিক আছে। আকবর নামা তুজুবি কি আকবরই যাই হোক না কেন, এগুলো সবাই আত্মজীবনী। এটা কে লিখেছিল? এটা হচ্ছে আব্দুল ফেজল। আব্দুল ফেজল, অনেক সময় অপশানে আব্দুল ফজল থাকে না, ফৈজি থাকে, তখন সেটা আমরা সেইভাবে মারবো, ঠিক আছে। তারপরে কী হচ্ছে? তারপর জাহাঙ্গীর তো আমি বলেই দিলাম। তারপর দেখো শাহজাহান, শাহজাহান নিয়ে তেমন আত্মজীবনী আমি বলতে পারবো না একটা, কিন্তু শাহজাহানের যেটা হয় সেটা কি, সেটা হচ্ছে পাদশাহনামা। এটা আত্মজীবনী ঠিক না, কিন্তু শাহজাহানের রাজত্বকালের গুরুত্বপূর্ণ জিনিসটা জানা যায়। এটা লিখেছিল লাহুরি, ঠিক আছে, আব্দুল হামিদ লাহুরি এরকম নাম ছিল। আর নেক্সট হচ্ছে ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেবের যে আত্মজীবনী সেটা কি, সেটা হচ্ছে ফাতাহ ই আলমগিরি, ঠিক আছে, ফাতাহ ই আলমগিরি। ফাতাহ ই আলমগীর, এটা কি মুস্তকাব উল লুবাব, এটা কি আলমগীর নামাও বলে, ঠিক আছে। এই আলমগীর কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে দিয়ে বলা হয় মুস্তকাল উল লুবাব। এই নামটা মনে রাখবে, পরীক্ষার দিক থেকে এগুলো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, দক্ষিণাতের বিখ্যাত বিজাপুর ও গোলকুন্ডা সুলতানি রাজ্য দুটিকে কোন মুঘল সম্রাট তার অন্তর্ভুক্ত করে? দেখো, এটা মানে তোমরা সবাই জানো যে ঔরঙ্গজেবের দক্ষিণাত্য বিজয় নীতি, ঠিক আছে, এই নীতিটাই ঔরঙ্গজেব নিয়েছিল, এবং সাউথ ইন্ডিয়া উনি মানে ঔরঙ্গজেবই কিন্তু হচ্ছে কি মানে মানে খুব মানে ক্যাপচার করতে চেয়েছিল। এবং এই নীতিটার জন্যই কিন্তু হচ্ছে এর হচ্ছে পতনেরও কারণ মুঘল সম্রাটের, ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের। আচ্ছা, বিজাপুর খুব যদি ডিটেলে বলি হচ্ছে 1886 সালে দখল করেছিল, এবং ঠিক তার পরের বছরে 1887 সালে হচ্ছে তোমার গোলকুন্ডা দখল করেছিল। 24 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে যে ইবন বতুতা, যিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন, তিনি কার রাজত্বকালে দিল্লি সফর করেন? ঠিক আছে, পাগলা তো, পাগলা সবসময় পাগলামি কাজই হবে। মোহাম্মদ বিন তুগলক, বেটা মানে এ হচ্ছে মরক্কো থেকে সফর করে এখানে এসছে। কোথায়? সেই মরক্কো, তাই না, আফ্রিকার একদম সেই কী বলবো উত্তর পশ্চিমে, মানে প্রায় জিব্রাল্টার প্রণালীর একটু নিচে, তাই না, মানে উপরে পর্তুগাল প্রায় ওই সব জায়গায়, ঠিক আছে। মানে যদিও পর্তুগালটা ইউরোপের মধ্যে পড়ছে, কিন্তু ওর যে জিব্রাল্টার পয়েন্টটা ক্রস করে নিচে, মানে সে আফ্রিকার একদম সেই কী বলবো টঙেতে আছে একদম। সেখান থেকে বেটা সফর করে এসছে ইবন বতুতা, এত বড় সফর করে আসলো। তারপর কি করলো? দিল্লিতে সে থাকলো। মোহাম্মদ বিন তুগলক কী করলো? দিল্লিতে তাকে ভালো পোস্টে চাকরি দিল, ঠিক আছে, কাজই করে রাখলো, এবং কিছুদিন পরে চায়নায় পাঠিয়ে দিয়েছে, যা ওদিক থেকে ঘুরে আয় তো, কী বলছে দেখ ওরা। তো এই সফর করে এসে এই কথাটা কেন বলেছি, তার কারণ হচ্ছে ইবন বতুতার যে বইটা, সেই বইটার নাম হচ্ছে সফরনামা, বুঝতে পারলে। আচ্ছা, এখানে সিকান্দার লোদি আছে, এই সিকান্দার লোদি নিয়ে বলে দিই। সিকান্দার লোদি কী হয়েছে? আগ্রা প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে, মথুরা ধ্বংস করেছিল, যমুনা যে মানে রিভার, সেখানে পবিত্র স্নান বন্ধ করেছিল। আর বেটা খুব ডেঞ্জারাস ছিল, ঠিক আছে, মানে কি আর বলবো, এসব জিনিস বলতেও নেই আর কি। এসে মানে
ধ্বংস করে দিত, বুঝলে, মন্দির টন্দির তো সব ধ্বংস করতো, করে সে মানে দেবদেবীর মূর্তির তো ওই সব নিয়ে আর কি বাটকারা বানিয়েছিল, ঠিক আছে, এসব মানে কি বলবো। যাই হোক, তো এইগুলো হচ্ছে যমুনা রিভার, ঠিক আছে, এই যমুনা এই ইনফরমেশানগুলো একটু মনে রাখবে, ওইগুলো পরীক্ষা কন্ট্রোভার্সিয়াল জিনিস পরীক্ষা আসে না, ঠিক আছে। এবার দেখো এখানে আলাউদ্দিন খলজি আছে, তোমরা বখতিয়ার খলজির নাম জানো, যে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কে? নালন্দা বিশ্ববিদ্যালয়, দেখো আলাউদ্দিন খলজি একটা, ঠিক আছে, এ আলাদা। আর বখতিয়ার খলজি, যার পুরো নাম হচ্ছে ইখতিয়াউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল। আর নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কে? কুমারগুপ্ত। নেক্সট আজকে লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, সেখানে কি বলছে, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের কাহিনী কোন শিলালিপি থেকে জানা যায়? এটা কি হবে? কোন শিলালিপি থেকে জানা যায়? এটা হচ্ছে আইহল শিলালিপি থেকে। আচ্ছা, বলে দিই, এখানে দেখো জুনাগড় আছে, জুনাগড় শিলালিপি, এটা কার সম্পর্কে জানা যায়? রুদ্র দমন, আরও ভালোভাবে বললে মহাক্ষত্রপ রুদ্র দমন, তাই না, মহাক্ষত্রপ উপাধি নিত। আচ্ছা, নাসিক, নাসিক মানে কি? গৌতমীপুত্র সাতকর্ণী। এই জায়গাটা পুরো কী বলতো হয়ে গেছে তো, ঠিকঠাক লেখাটাও যাচ্ছে না। যাই হোক, গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে কি নাসিক শিলালিপি। আর নেক্সট কি দেখো, হাতিগুম্পা, কলিঙ্গরাজ খারবেল, খারবেল থেকে হস্তিগুম্পা বা হাতিগুম্পা, এই কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়। আচ্ছা, এখানে দেখো দ্বিতীয় পুলকেশী, তো একটা মজার জিনিস বলি, দেখো ভালো লাগবে। আচ্ছা, হর্ষবর্ধন, ঠিক আছে, হর্ষবর্ধন মোটামুটি ধরে নাও এই যে দিল্লি হরিয়ানা এই জায়গাটা ওনার রাজত্ব ছিল, ঠিক আছে। হর্ষবর্ধন এখানে কে হচ্ছে, এখানে আসছে কে? এখানে আসছে হচ্ছে হিউয়েনসাং, তাই না। হর্ষবর্ধনের সময় কি আসছে? হিউয়েনসাং। এই হর্ষবর্ধনকে এই নর্মদার এখানে, ঠিক আছে, কে হারিয়েছিল? দ্বিতীয় পুলকেশী। তো হর্ষবর্ধনের সময় কে এসেছিল? হিউয়েনসাং। হিউয়েনসাং কী করেছিল? মানে দ্বিতীয় পুলকেশী এই হিউয়েনসাংটাকে নিয়ে এখানে চলে গেছে। আবার যখন এই দ্বিতীয় পুলকেশী কী করেছিল, এখানে এই যে দ্বিতীয় পুলকেশী হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ায় মহেন্দ্র বর্মন, ঠিক আছে, মহেন্দ্র বর্মনকে হত্যা করে। এবার তারপরে মহেন্দ্র বর্মনের যে ভাই নরসিংহ বর্মন, সে কী করছে? সে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে দিচ্ছে, এবং কী করছে? সেই হিউয়েনসাংকে কী করছে? হিউয়েনসাংকে আবার ও সাউথ ইন্ডিয়ায় নিয়ে চলে আসছে। তাহলে ভাবো, হিউয়েনসাং যার কাছে গেছে সে খালি হেরেই গেছে, ঠিক আছে, আর সে হচ্ছে অন্য কেউ তাকে আবার নিয়ে চলে গেছে, ঠিক আছে। এখন কেন নিয়ে যায় কে জানে। দেখো এখানে শিক্ষিত মানুষ তো, এডুকেটেড মানুষকে কেউ কিছু করে না। ধরো এর সাথে এর শত্রুতা ছিল, হারিয়ে দিয়েছে, হিউয়েনসাংকে নিয়ে চলে গেছে, ঠিক আছে। আবার এর সাথে এর শত্রুতা ছিল, হারিয়ে দিয়েছে, সাউথ ইন্ডিয়া নিয়ে চলে গেছে। এমনি এসেছিল উপর থেকে চায়না দিয়ে, আবার নিয়ে চলে গেছে। এবার শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষকে কেউ কিছু বলে না, তাই না। তার কারণ হচ্ছে রাজা যুদ্ধ হয়, উলু ঘাগড়ার প্রাণ যায়, এগুলো ঠিক আছে, কিন্তু যারা শিক্ষিত মানুষ, রাজা জানে আমি ওকে নিয়ে চলে গেলে আমার লাভ, ঠিক আছে। আর তারপরে চাইনিজ লোক, এখনও আমরা চাইনিজ মানুষ দেখলে দেখবো একটু তাকিয়ে থাকি, ভালো লাগে দেখতে, তাই না। ও হয়তো দেখেছে, যে বাহ খুব সুন্দর দেখতে, তো বাড়ি নিয়ে যাই, ঠিক আছে, কি হবে এরকম কিছু একটা, যে পেয়েছে হিউয়েনসাংকে নিয়ে বাড়ি চলে গেছে, ঠিক আছে। এসব আসল কথা নয়, আসল কথা হচ্ছে প্রচণ্ড জ্ঞানী মানুষ ছিল, সবাই জানতো নিয়ে যেত, এবং সেখানে হিউয়েনসাং গিয়ে তাদের রাজসভায় বসে আবার সেইভাবে কাজ করতো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। 25টা কোশ্চেন হয়ে গেছে, এবং এটা মিডিয়াবেল এবং মানে তোমার হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে 25টা প্রশ্ন। আমি প্রত্যেক দিন চেষ্টা করব, যে চেষ্টা কেন না, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় হচ্ছে দেখবে তোমরা এই পাবে। তোমরা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। প্রত্যেক দিনই এই কোশ্চেন পাবে, এবং দেখবে এগুলো খুব কমন আসার মতো প্রশ্ন, কেননা এগুলো আমি এনেছি হচ্ছে তোমার হচ্ছে 10 ইয়ার্স থেকেই, ঠিক আছে, 10 ইয়ার্স থেকে, এবং আরও বিভিন্ন পরীক্ষা যেখানে মানে এই কোশ্চেনগুলো বারবার আসা প্রশ্ন, ঠিক আছে, কমন তোমরা পাবেই, ঠিক আছে। নেক্সট দিন আমি কী আনবো, ইকোনমিক্স থেকে আনি 25টা কোশ্চেন, ঠিক আছে, এবং তারপরের দিন আনবো জেনারেল সায়েন্স থেকে, আবার পলিটি থেকে পরের থেকে রিপিট করব। তো এইভাবে আমি 24টা নেব, ঠিক আছে। সুতরাং যারা একটু নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আশা করি কোশ্চেন আনসার আর কি কমন পাবে, উন্নতি হবে, বুঝতে পারলে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।